প্রিয় এসএসসি পরীক্ষার্থী, ওয়েলকাম টু আওয়ার নিউ ক্লাস। আজকের পর্বে তোমাদের জন্য থাকছে যশোর বোর্ড 2023 এর বোর্ড কোশ্চেন অ্যানালাইজ এবং কিভাবে আমরা প্রত্যেকটা কোশ্চেনের বাংলা করে এবং এটাকে কিভাবে নিজে মেমোরাইজ করে প্রশ্নের উত্তর করতে পারি, সেটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমাদের কিন্তু বিষয়টা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স নামক এক ধরনের ইংরেজির উপর হচ্ছে আমাদের যোগ্যতা প্রয়োগ করাটাই কিন্তু তোমাদের এই যে প্যাসেজ ভিত্তিক সলিউশন এটা। তো এটা জাস্ট উপর থেকে একটা কিছু দেখে ওয়ার্ডের সাথে ওয়ার্ড মিলে, শব্দের সাথে শব্দ মিলে এভাবে কোশ্চেনের উত্তর করে কিন্তু ইংরেজি শেখা যায় না। ইংরেজি শিখতে হলে আমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডের ভোকাবুলারি জানতে হবে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সকে অনুধাবন করতে হবে, কি বিষয় সম্পর্কে বলেছে, এখানে কোন কোন ধরনের ইনফরমেশন বলেছে, যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডের যে ভোকাবুলারি আছে এটা সিনোনিম কি, এগুলোর অ্যান্টোনিম কি, এগুলো সম্পর্কে জানলে তখনই কিন্তু ইংরেজি জেনে বুঝে স্বচ্ছ উপায়ে ভালো মার্কস পাওয়া যায়। যেমন অন্য দিক থেকে আরেকটা হচ্ছে ইংরেজি শেখা যায়। তবে যে কোনো বিষয়ে ভালো মার্কস পাওয়া আর শেখা এটা কিন্তু এক বিষয় না। তো প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে ভালো মার্কস পাবো এটা বড় কথা না, চিন্তা করতে হবে যে আমি এটা শিখবো, আমি যদি এটা শিখি দেন হচ্ছে ভালো মার্কস নর্মালি চলে আসে। তো আজ হচ্ছে আমরা সলিউশন করতে যাচ্ছি হচ্ছে যশোর বোর্ড 2023 সালের একটা কোশ্চেন। এটাকে আমরা প্রথমে পড়ব এবং অ্যাকর্ডিংলি কিভাবে আমরা পরীক্ষার হলে প্রশ্নের উত্তর করতে পারি এটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং ক্লাসের শেষ পর্যন্ত থেকো, সুন্দর করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আশা করি এই ভিডিও থেকে উপকৃতই হবে এবং পরপর তোমাদের এসএসসির জন্য কিন্তু আমার এই চ্যানেলে কতগুলো মানে প্রত্যেক দিনই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এভাবে হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইজ ক্লাস হবে। যদি ক্লাসগুলো করো আশা করি উপকৃতই হবে। সো লেটস স্টার্ট। ফার্স্ট লাইনটা আমরা একটু পড়ি। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। তো এখানে হচ্ছে মেহেরজান লিভস, মেহেরজান বাস করে ইন আ স্লাম। স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। তাহলে মেহেরজান কোথায় বাস করে? একটা বস্তিতে বাস করে। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট, অর্থাৎ সিরাজগঞ্জ শহরকে রক্ষণাবেক্ষণ করে বা রক্ষা করে যে বেড়ি বাচ্চা আছে, এই বেড়ি বাঁধের উপরে হচ্ছে একটা বস্তি, এখানে হচ্ছে আমাদের এই মেহেরজানের বসবাস। তো এরপর বলছে দ্য হুইসপারিং ওয়েন্ড অফ দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। তো হুইসপারিং শব্দের অর্থ হচ্ছে ফিস ফিস করে আসে না, যে হালকা হালকা যে বাতাস আসে, এই বাতাসের যে একটা শব্দ, এরকম একটা শব্দ বয়ে আসছে কোথা থেকে? যমুনা নদী থেকে। মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ এই যে ফায়ার, সে আমাদের এখানে মেহেরজান হচ্ছে রান্না করছে। তো আমরা জানি রান্না করার সময় যে আগুনটা থাকে এটা এলোমেলোভাবে দোল খায় যদি বাতাস লাগে। তো এই আগুনটা কি করছে? আনস্টেডি হয়ে উঠেছে বাতাসের জন্য, এই আগুনটা অস্থির হয়ে উঠেছে। তাহলে আনস্টেডি শব্দের অর্থ হচ্ছে কি? অস্থির। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। তো এই যে দোদল্যমান, এই ড্যান্সিং বলতে কিন্তু নাচের ড্যান্সিং না, এটা বোঝাইছে দোদল্যমান, এটা এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, এই যে দোদল্যমান যে অবস্থা, এটা হচ্ছে আগুনের শিখার। রিমাইন্ড মনে করিয়ে দিচ্ছে। তো রিমেম্বার মানে নিজে মনে করা, আর রিমাইন্ড মানে কাউকে মনে করিয়ে দেওয়া। মনে করিয়ে দিচ্ছে মেহেরজানকে অফ দ্য টার্ময়েল ইন হার লাইফ। টার্ময়েল শব্দের অর্থ হচ্ছে দুঃখ কষ্টের কথা। ইন হার লাইফ, তার জীবনে যে দুঃখ কষ্টগুলো আছে এই দুঃখ কষ্টের কথাই মনে করিয়ে দিচ্ছে। নট লং অ্যাগো, বেশি দিন আগের কথা না। মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। তো বেশি দিন আগের কথা না, নট লং অ্যাগো এই শব্দের অর্থ হচ্ছে কি? বেশি দিন আগের কথা না। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সব কিছুই ছিল। এই সব কিছুর মধ্যে কি ছিল? ফ্যামিলি, একটা পরিবার ছিল। অ্যারাবল ল্যান্ড ছিল, অর্থাৎ চাষযোগ্য জমি ছিল। অ্যান্ড ক্যাটল, ক্যাটল হচ্ছে কি? গবাদি পশু ছিল। দ্য
Erosion of the Jamuna gradually consumed all her land property. তো কি হচ্ছে এই যে যে নদী যমুনা নদীর যে ভাঙ্গন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কনজিউমড শব্দের অর্থ আমরা জানি কনজিউম মানে হচ্ছে ভোগ করা, বাট এখানে কনজিউম শব্দের অর্থ হচ্ছে গ্রাস করে নেওয়া। গ্রাস করে নিয়েছিল অল হার ল্যান্ড প্রপার্টি, তার যে যে চারযোগ্য যে সম্পদটা ছিল এই সম্পদটার পুরোটাই গ্রাস করে নিয়ে গিয়েছিল কে? যমুনা নদী। ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার। অবশেষে এটা দাবি করলো মানে কি যমুনা নদীর ভাঙ্গনে সবশেষে হচ্ছে নিয়ে গেল তার একমাত্র আশ্রয়স্থল। তো এই ক্লেম শব্দের অর্থ যদিও বা দাবি করা, কিন্তু এখানে বুঝিয়েছে যে তার আশ্রয়স্থলটাকে নিয়ে গেল। শেল্টার শব্দের অর্থ হচ্ছে আশ্রয়স্থল। ডিউরিং মানে কোনো একটা সময়কাল, তো এখানে কোন সময়কাল বুঝিয়েছে? ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ গত যে মৌসুম হলো, গত মৌসুমে যে নদী ভাঙ্গনের পর্যায় ছিল এই পর্যায়ে তার একমাত্র বসবাসের যে জায়গাটা ছিল এটাও কিন্তু যমুনা নদী নিয়ে গেল। It took the river only a day to deliver. তাহলে এটা সময় নিয়েছিল, এটা it took the river, তাহলে এই নদীটা কি করেছিল? নদীটার এটা করার জন্য সময় লেগেছিল অনলি আ ডে, মানে একদিনের মধ্যেই যমুনা নদী গ্রাস করে নিয়েছিল। এই টু রিভার মানে হচ্ছে কি গ্রাস করে নিয়েছিল। মেহেরজানস হাউস, মেহেরজানের বাড়ি, ট্রিজ গাছপালা, ভেজিটেবলস হচ্ছে সবজি, আর সবজির যে ক্ষেত ছিল এটা, অ্যান্ড দ্য বাম্বু বুশ, এবং হচ্ছে বাঁশের ঝাড়। তো এবার আমরা এখান থেকে ওয়ার্ড মিনিংগুলো বোঝার চেষ্টা করি। ডেভার শব্দের অর্থ হচ্ছে গ্রাস করে নেয়া, মেহেরজানস হাউস হচ্ছে মেহেরজানের বাড়িঘর, ট্রিজ হচ্ছে গাছপালা, ভেজিটেবলস গার্ডেন হচ্ছে সবজি বাগান, অ্যান্ড দ্য বাম্বু বুশ হচ্ছে বাঁশের ঝাড়। এবার হচ্ছে শি হ্যাড আ ফ্যামিলি, শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি, তার কেমন একটা পরিবার ছিল? তার সুখের একটা পরিবার ছিল। ওয়ান্স একদা, ওভার দ্য ইয়ার্স, এই ওভার দ্য ইয়ার্স শব্দের অর্থ বছরের পর বছর। শি লস্ট হার হাজব্যান্ড, সে হারিয়েছিল তার স্বামীকে, অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে, টু ডিজিজ, কিসে? রোগে হারিয়েছিল। দ্যাট ক্রুয়েল হ্যাঙ্গার মানে নির্মম যে ক্ষুধা, অ্যান্ড পোভার্টি এবং দারিদ্রতা, ব্রট মানে নিয়েছিল, টু দ্য ফ্যামিলি তার পরিবারকে। তাহলে তার পরিবারের যে সদস্যগুলো ছিল এটা নির্মম ক্ষুধা আর দারিদ্রতার কারণে এরাও একসময় কি হয়েছে? মারা গিয়েছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লিভ টু লিভ অন দ্য লস ইন পেইন, এখন হচ্ছে এই পৃথিবীতে একমাত্র সেই বেঁচে আছে, দুঃখ এবং কষ্ট নিয়ে একমাত্র সেই জীবিত আছে। এই লস অ্যান্ড পেইন হচ্ছে দুঃখ কষ্টের বেদনা নিয়ে। দ্য গ্রিডি যমুনা, গ্রিডি শব্দের অর্থ হচ্ছে লোভী, সো দ্য গ্রিডি যমুনা শব্দের অর্থ হচ্ছে লোভী যমুনা হ্যাজ শ্যাটার্ড হচ্ছে কি বিচ্ছিন্ন করে দিয়েছে, হার ড্রিমস তার স্বপ্নগুলোকে, অ্যান্ড হ্যাপিনেস তার সুখগুলোকে। তাহলে গ্রিডি শব্দের অর্থ হচ্ছে কি? গ্রিডি লোভী। যমুনা হচ্ছে এখানে যমুনাকে কিভাবে আখ্যায়িত করেছে? গ্রিডি। তো যমুনা একটা নদী, এটা তো একটা অবজেক্ট, এটা কি আসলে গ্রিডি হতে পারে? বাট এটা হচ্ছে ইনার একটা মিনিংস, যে যমুনা নদীর যে ভয়াবহতা এটাকে বোঝাতেই কিন্তু এখানে গ্রিডি শব্দটা, গ্রিডি ফ্রেজটাকে ব্যবহার করা হয়েছে। হ্যাজ শ্যাটার্ড হচ্ছে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। আমরা বলি না মাঝে মাঝে আমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে, এই শ্যাটার্ড শব্দের অর্থই কিন্তু চুরমার হয়ে যাওয়া। তার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তার সুখ ভেঙে চুরমার করে দিয়েছে কে? যমুনা নদী। There are thousand others waiting to share the same fate. এরকম হাজার হাজার লোক আছে, এরকম হাজার হাজার মানুষ আছে যারা অপেক্ষা করছে waiting to share the fate, তাদের ভাগ্যকে কি করতে? শেয়ার করতে, লাইক মেহেরজানের মতো। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার, বাংলাদেশ নদীমাতৃক দেশ। ইংরেজি হচ্ছে কি? বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্ক, যার কিছু কিছু নদীর তীর ওভারফ্লো হচ্ছে প্লাবিত হয়, অর পিপল অথবা অর ইরোড শব্দের অর্থ ভাঙ্গন ধরে, ডিউরিং
মনসুন মৌসুমের সময়, অর্থাৎ প্রত্যেক সময় বর্ষার একটা সিজন হয়, এই সিজনে প্রত্যেকবারই দেখা যায় যে নদীতে ওভারফ্লো হয়, ফ্লাড হয়, আবার নদী ভাঙ্গনও হয়। ইরোশন ইজ আ রাশ রিয়ালিটি। ইরোশন এই যে নদী ভাঙ্গন, এটা হচ্ছে নির্মম বাস্তবতা। কাদের জন্য? ফর দ্য পিপলস, ওইসব লোকজনদের জন্য লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস, যারা নদীর তীরবর্তী এলাকায় বসবাস করে। ডিউরিং ইস মনসুন, প্রত্যেকটা মৌসুমের সময় মেনি মোর ভিলেজেস আর থ্রিয়েটেড, এরকম আরও অনেক গ্রাম হচ্ছে হুমকির মুখোমুখি হয় বাই দ্য মাইটি রিভার্স, এই যে শক্তিশালী নদীগুলো, এই নদীগুলোর দ্বারা, লাইক দ্য যমুনা, পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, এইরকম শক্তিশালী যেসব নদীর পাড়ে সাধারণত ইরোড হয় এবং অন দ্য আদার হ্যান্ড হচ্ছে ওভারফ্লাড হয়, তেমন নদীগুলো হচ্ছে কি যমুনা, পদ্মা, মেঘনা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটাকে গণনা করা হয়, এটাকে জরিপ করা হয়েছে যে দ্য রিভার makes at least 1 million people homeless every year in Bangladesh, প্রত্যেক বছর অন্ততপক্ষে 1 লক্ষ লোককে গৃহহীন করে কে? নদী ভাঙ্গনের কারণে নদীর তীরবর্তী এলাকার মানুষের বসবাসের জন্য। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে এটা কিন্তু কানেক্টর, এই যে কানেক্টর হচ্ছে ইনফ্যাক্টে আমরা হচ্ছে একদম কনক্লুশনে ব্যবহার করতে পারি, ইনফ্যাক্ট, ফাইনালি, ইন কনক্লুড। তো ইনফ্যাক্ট হচ্ছে প্রকৃতপক্ষে ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জারাস কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ। ইরোশন হচ্ছে এই যে আমাদের প্রাকৃতিক পরিবর্তনের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে কি জলবায়ু, আর কস্ট হচ্ছে ঘটে থাকে, ডেঞ্জার্স হচ্ছে বিপদ। তো মেইন ডেঞ্জার শব্দের অর্থ কি? সবচেয়ে প্রধান বিপদ যেটা ঘটে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে। If we can't take prompt action, if we can't take prompt action, আমরা যদি যথাযথ কার্য অর্থাৎ যথাযথ পদক্ষেপ না নিই, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে, there will be thousands of more মেহেরজান in our towns and villages every day। তাহলে আমরা যদি এই জলবায়ু পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে না পারি, প্রত্যেক বছরই দেখা যাবে এরকম হাজার হাজার মেহেরজানের জন্ম হবে, যেসব মেহেরজানকে তার পরিবার হারাতে হবে, তার জায়গা হারাতে হবে, তার সম্পদ হারাতে হবে, যেসব মেহেরজানের পরিবার হচ্ছে ক্ষুধা দারিদ্রতায় জীবনযাপন শেষ করে দিবে। তো আমরা এই পর্বে হচ্ছে প্যাসেজটাকে সুন্দর করে পড়েছি, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে সেহেতু আমরা পরের ভিডিওতে এর সলিউশনটা করার চেষ্টা করব, এবং কীভাবে কোশ্চেন হয়, কিভাবে পরীক্ষার হলে আমাদেরকে মাথা ঠান্ডা করে প্রশ্নের উত্তরকে দেওয়ার অভিজ্ঞতা অর্জন করতে হয়, এটাই হচ্ছে এই ক্লাসের প্রতিপাদ্য বিষয় হবে। তো আশা করছি এগুলো প্লেলিস্ট আকারে থাকবে, পরপর ক্লাসগুলো থাকবে। আশা করছি প্রত্যেকটা ভিডিও দেখলে কিন্তু উপকৃতই হবে, ভিডিওগুলো দেখবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত না টেনেই দেখবে। তো ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স, পরের ক্লাসের জন্য প্রস্তুত থাকো, পরের ক্লাসটা দেখতে থাকো, এই শুভকামনায় এখনই শেষ করছি।